আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংক্রমণ রোধে স্থানীয়ভাবে লকডাউন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মন্ত্রিপরিষদ বৈঠকে টিকা উৎপাদন বিষয়ে আলোচনা। করোনায় আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ফের ৩,০০০ ছাড়ালো। আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা। মামলা করতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক, ভুয়া বাদীদের বিষয়ে তদন্তে হাইকোর্টের নির্দেশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া করোনা টিকা দেশে উৎপাদনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। জাতীয় সংসদে সংসদ নেতার কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং চলমান করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বাড়ছে। যেসব এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাবে সেখানে লকডাউনের বিষয়ে স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেয়া আছে। পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, লোকাল গভর্নমেন্ট, সবাইকে কিন্তু আমরা বা আর্ম ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সি, যে তারা স্থানীয়ভাবে বসে আপনার যদি মনে করেন কোনো এলাকাতে বেশি হচ্ছে সেখানে এনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া, প্লাস লকডাউন যেটা তারা কমফোর্টেবল ফিল করবে তারা সেভাবে। কারণ পুরো দেশ এইভাবে আর এখন তো সব জায়গায় ওইভাবে একভাবে আপনি স্প্রেড করতেছে না। সংক্রমণ বিবেচনায় ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা টিকা দেশে উৎপাদনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। উৎপাদনটা তো আমাদের প্রধানমন্ত্রী যেরকম বলছেন, আমরাও চেষ্টা করতেছি। আমাদের বিভিন্ন যেসব ফার্মাসিউটিক্যালস আছে কার কতটুকু ক্যাপাসিটি সেটা আমরা আলোচনাও করছি, এবং বাইরের থেকে আমাদের একাধিক জায়গার থেকে আমরা পাচ্ছি যে তারা যদি এখানে আমরা উৎপাদন করতে পারি, দে আর উইলিং। মন্ত্রিপরিষদের বৈঠকে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন ও অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এছাড়া ওআইসির নারী উন্নয়ন সংস্থার সদস্যপদ গ্রহণ প্রস্তাবও অনুমোদন হয়। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। ফাইজার ও সিনোফার্মের টিকা প্রদান আগামী সপ্তাহে শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। যারা আগে নিবন্ধন করেছেন তারা এই টিকা পাবেন। SMS এর মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হবে। এদিকে কোভিড-19-এ ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩,০৫০। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৪.৮০%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। পরে সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হবে। নতুন কাউকে দেওয়ার প্ল্যান করছি না আমরা। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে অপেক্ষমান আছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেব। পর্যাপ্ত টিকা পাওয়ার পর নতুন করে নিবন্ধন শুরু হবে, আর মেডিকেল শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবে জানান হেলথ ডিজি। আইসিটি একটা ব্যবস্থা করবে, স্পেশাল ব্যবস্থা, যে কিভাবে মেডিকেল স্টুডেন্টদেরকে আমাদের এই যে জাতীয় যে সুরক্ষা সিস্টেম সেটার মধ্যে কি করে তাদেরকে রেজিস্ট্রেশন করাবে, সেটা ওনারা কাজ করছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বলছে, করোনায় ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ১৩,১৭২। ৫১২টি ল্যাবে ২০,৬০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৩,০৫০। মোট শনাক্ত ৮,২৯,৯৭২। নতুন সুস্থ হয়েছে ২,৫৬৪ জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৪.৮০%। মৃত্যুহার ১.৫৯ ও সুস্থতা ৯২.৬৩%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা ও রাজশাহী বিভাগে ১৩ জন করে মারা গেছেন। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা।
এদিকে সীমান্তের জেলাগুলোতে থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 12, নাটোরে 2, খুলনায় 2, সাতক্ষীরায় 4, যশোরে 3 ও ঠাকুরগাঁওয়ে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মহানগরী, সাতক্ষীরা, খুলনা ও দিনাজপুর সহ বিভিন্ন স্থানে চলছে সর্বাত্মক লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। করোনার নতুন হটস্পট রাজশাহীতে কমেছে সংক্রমণ। আগের দিনের চেয়ে 12.49% কমে শনাক্তের হার 41.18%। মহানগরীতে 7 দিনের সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে। লকডাউন একটা কার্যকর উপায়। সারা বিশ্বে লকডাউন আপনারা দেখেছেন মানে একটা কার্যকরতার প্রমাণিত। আমাদের সেকেন্ড ওয়েভের সময় যখন আমরা খুব একটা পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল, তখন সেকেন্ড টাইম খুব স্ট্রিক্ট লকডাউন দিয়ে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। ঠাকুরগাঁয়ে নতুন আক্রান্ত 42 জন, চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 33.87%। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে 2 জন, সংক্রমণের হার 39%। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে 4 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 47.41%। নাটোরে করোনায় মারা গেছে 2 জন, সংক্রমণের হার 41%, যা গত দিনের চেয়ে 7.83% বেশি। যশোরে করোনা শনাক্তের হার 39%, করোনা ওয়ার্ডে মারা গেছে 3 জন। দিনাজপুরে করোনায় মারা গেছে 1 জন, আক্রান্তের হার 38.04%। সদর উপজেলায় আগামীকাল থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন। শেরপুরে কঠোর বিধিনিষেধের 5ম দিনে শনাক্তের হার 18.60%। নড়াইল পৌরসভার 3টি এলাকা সহ গোবরা ও লোহাগড়া বাজার এলাকায় লকডাউন চলবে 19 জুন পর্যন্ত। সংক্রমণের হার 50.74%। মাগুরা শহরের পৌর এলাকা ও মোহাম্মদপুর উপজেলায় আজ থেকে শুরু হয়েছে লকডাউন। চুয়াডাঙ্গায় শনাক্তের হার 66.07%। দামুড়হুদার সীমান্তবর্তী 16 গ্রামে চলছে লকডাউন। ডুগডুগি ও নাটুদহ পশুহাট বন্ধ ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমে দাঁড়িয়েছে 9.43%। মাসুম আলিসা, 21 টেলিভিশন। থানায় বা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর এনআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। 49টি ভুয়া মামলার আসামি একরামুল হাসান কাঞ্চনের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 4 বছরের বেশি কারাবাস কাঞ্চনের। মাথার ওপর ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি সহ 49টি মামলা। তবে একটি মামলারও বাদী খুঁজে পাওয়া যায়নি। বাদী খুঁজতে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল হাসান কাঞ্চন। খুব দুর্বিষহ জীবনযাপন করছে। আমার বাচ্চাগুলো সব স্কুল গোয়িং বাচ্চা। ভয় অস্থিরতা করে বলছে, খবরদার মুখ খুলবি তো তোকে, তোর বউ বাচ্চা, তোর ছেলে মেয়ে সব তোকে মেরে ফেলবো। এবার অনেকবার হুমকি দিয়েছে। আমি অনেক খুশি, আজকে অনেক খুশি। হয়তো আমার এই দুর্বিষহ জীবনে অবসান হতে পারে আদালতের এই রায়। শুনানি শেষে আদেশে আদালত বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে মামলা নেওয়া হলে এ ধরনের ভোগান্তি কমবে। মামলা দায়ের করতে হয় থানায় অথবা কোর্টে, তাহলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের আইডি নাম্বার যাচাই বাছাই করেই তখনই মামলা নিবে। একই সাথে সিআইডিকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 60 দিনের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে যে এই আসলে মামলাগুলো কারা করতেছে, এটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটে দেখা গেছে যে একই মহিলা 3টে জায়গায় মামলা করেছে। ঢাকা করেছে, সাতক্ষীরা করেছে, আবার ব্রাহ্মণবাড়িয়া করেছে। এদিকে 49টি মামলার মধ্যে 36টি থেকে অব্যাহতি পেয়েছেন আসামি কাঞ্চন। বিচারাধীন রয়েছে আরও 13টি মামলা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন মাহমুদ সহ 5 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সে সময় মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নাসিরউদ্দিনকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী পরিমণি। গেল বুধবার চলচ্চিত্রের চুক্তির বিষয়ে উত্তরা বোট ক্লাবে ডেকে নিয়ে অশালীন আচরণ করেন নাসিরউদ্দিন। এদিকে নাসিরউদ্দিনকে বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনাকালেও এসডিজি অর্জনে ভালো অবস্থানে বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়ায় শীর্ষে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কুষ্টিয়ায় মা এবং শিশুসহ 3 খুনের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন সাময়িক বরখাস্ত পুলিশের এএসআই সৌমেন রায়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দেন। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সাবেক পুলিশ কর্মকর্তা সৌমেন রায়কে কঠোর নিরাপত্তায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে আনা হয়। পরে বিচারকের খাস কামরায় সৌমেন জবানবন্দি দেন। পরে পুলিশ জানায়, সৌমেন জবানবন্দিতে বলেন তার স্ত্রী শাকিল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বারবার বারণ করা সত্ত্বেও কথা না শোনায় তিনি আসমা ও তার প্রেমিক শাকিলকে হত্যা করেন। শিশুপুত্র রবিনকে খুন করায় তিনি অনুতপ্ত বলে জবানবন্দিতে জানান। এটা নেক্কারজনক ঘটনা, এর সঠিক তদন্ত এবং এই দারোগার সঠিক বিচার হওয়ার দরকার। যে ঘটনাটা ঘটছে খুবই দুঃখজনক। এই ঘটনার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এদিকে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা ও স্বজনরা। রোববার কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে 3 জনকে গুলি করে হত্যা করে সৌমেন রায়। রত্না জামান, 21 টেলিভিশন। বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি থেকে ফিরে না আসলে তাদের সাথে সহাবস্থান সম্ভব নয়। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। এতে কেন্দ্রীয় নেতাদের সাথে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংগঠনিক কার্যক্রম এ সময় বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাজনীতিতে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে, আর এর মূলে বিএনপি রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনই ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক রাজনীতিতে সহাবস্থানের যে সম্পর্ক প্রয়োজন সেটাকে বিদ্বেষের বিষে বিষাক্ত করেছে বিএনপি। বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশে বড় বাধা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গণতন্ত্র বিকাশের সবচেয়ে বড় বাধা বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। আপনারা লক্ষ্য করুন, আওয়ামী লীগ কাউকে হত্যা ষড়যন্ত্র করেনি। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তবে শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। শেখ হাসিনা বিকল্প শুধুই শেখ হাসিনা। কাজে চোখ কান খোলা রাখবেন, কোনো ষড়যন্ত্র যেন জনগণ শেখ হাসিনা মূল লক্ষ্য ভ্রষ্ট করতে না পারে, কোনো ষড়যন্ত্রই যেন জনগণ শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে সভায় আহ্বান জানান নেতারা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামী পথ চলবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জনগণকে বিভ্রান্ত করতেই খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে রিড করা হয়েছে। গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সরকার খালেদা জিয়ার জন্মদিনকে ইস্যু করেছে। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। এটা দিস ক্যান বি ইস্যু, এটা একটা ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। নবনী কেন ওই দিন হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে। মহামারী করোনার প্রভাব সত্ত্বেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 অর্জনের পথে এ বছরও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে পুরো বিশ্বেই দারিদ্র্য, বেকারত্ব সহ টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে। তবে কেবলমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোই ভালো অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান 165টি দেশের মধ্যে 109তম।
দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়েছে বাংলাদেশ। কেবলমাত্র ভূমিভিত্তিক জীবনযাত্রার ক্ষেত্রে অবনতি হলেও বাকি অন্য সব পয়েন্টে স্থিতিশীল ও অগ্রগতির পথে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে গড স্কোর কমলেও বাংলাদেশ আগের অবস্থানে রয়েছে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে বিপিএল এর শেখ জামালকে 49 রানে হারালো আবাহনী, জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। আরব আমিরাত সরকার ভিজিট ভিসা খোলায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে সুযোগ বেড়েছে, জানিয়েছেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। আজমান সানায় রাউন্ড অ্যাবাউট এলাকায় বাংলাদেশি রেস্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি করোনাকালীন সময়েও প্রবাসী বাংলাদেশিদের নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রশংসা করেন। বলেন, এতে বাংলাদেশিদের কর্মসংস্থান আরও বাড়ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ প্রবাসী শাখার সেক্রেটারি এম হামিদ আলী সহ অন্যান্যরা। দেশে ফিরে যাওয়ার আগে বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাওলাদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ও প্রবাসী কমিউনিটির জন্য জয়নাল হাওলাদারের অবদান তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা পদকও দেয়া হয়। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া ও সিনিয়র সহসভাপতি জামশেদ। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্রমণ রোধে স্থানীয়ভাবে লকডাউন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, মন্ত্রিপরিষদ বৈঠকে টিকা উৎপাদন বিষয়ে আলোচনা। করোনায় আরও 54 মৃত্যু, শনাক্ত ফের 3000 ছড়ালো, আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা। মামলা করতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক, ভুয়াবাদীদের বিষয়ে তদন্তে হাইকোর্টের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।